বন্ধুরা, আজ কথা বলবো গরমের একটি সুন্দর ফুল গাছ নিয়ে। এই ফুল গাছকে আমরা বিভিন্ন নামে চিনে থাকি, যেমন কোথাও একে বলা হয় পার্সলেন, কোথাও একে বলা হয় পর্তুলিকা, কোথাও একে বলা হয় মসরোস, টেবিল রোজ, 9 o'clock। বিভিন্ন নামে কিন্তু এই ফুল গাছকে আমরা চিনে থাকলেও আমরা কিন্তু প্রধানত একে আমাদের পশ্চিমবাংলায় ঘাসফুল হিসেবে চিনে থাকি। এবং এই ফুল গাছ কিন্তু পুরো শীতকাল জুড়ে কিন্তু ডরমেন্সি পিরিয়ডে থাকে, কারণ এর ফুল প্রদান করার প্রাথমিক সময় হচ্ছে আমাদের এই গরমকাল। তো এই ফেব্রুয়ারি মাসে যদি আমরা এই পর্তুলিকাতে কিছু প্রাথমিক পরিচর্যা শুরু করি, তাহলে কিন্তু এই গাছ কখনোই কিন্তু এরকম ফুলবিহীন থাকবে না। আগামী মাসগুলোতে কিন্তু এই গাছ পুরো ফুলে ছেয়ে থাকবে। এবং আমার থেকে ভালো তোমরা বাগানি হিসেবে জানো, যারা পর্তুলিকা করছো, যে পর্তুলিকা গরমকালে কি পরিমাণে ফুল দিয়ে থাকে। সেই পরিচর্যাগুলো সেটা জানতে হতে গেলে এই ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। প্রথম কাজ আমরা যেটা করব সেটা দেখতে পাচ্ছ, এই গাছটা যদি আমি ভালো করে তোমাদেরকে দেখাই, এটা কিন্তু একটা প্লাস্টিক পটের মধ্যে বসানো আছে। এবং এই পর্তুলিকা ফুল গাছ হলেও একে কিন্তু অ্যাজ এ অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে কিন্তু আমরা ইউজ করতে পারি, কারণ বিভিন্ন রকমের হ্যাঙ্গিং পটস, বিভিন্ন রকমের হ্যান্ডমেড পটসের মধ্যে কিন্তু এই গাছ খুব সহজেভাবে হয় এবং প্রচুর সুন্দরভাবে এই ফুল গাছ দিয়ে কিন্তু আমরা আমাদের বাগানের সৌন্দর্যতা দ্বিগুণ হারে বৃদ্ধি করতে পারবো। তো দেখতে পাচ্ছ এই পাত্রের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এতদিন ধরে আমি গাছটাকে রেখে দিয়েছিলাম, সেখানে কিন্তু প্রচুর আগাছা জন্মে গেছে। প্রথম কাজ আমাদের হচ্ছে যে এই আগাছাগুলোকে পরিষ্কার করে নেওয়া। আমরা যদি টবের মধ্যে এইভাবে যদি গাছগুলোকে তুলে দিই, দেখতে পাবেন নিচে কিন্তু প্রচুর এই দেখো ঘাস তৈরি হয়ে গেছে, প্রচুর আগাছা তৈরি হতে শুরু করেছে। তো আমাদেরকে সর্বপ্রথম কাজ যেটা করতে হবে, যে এই গাছে যদি নিউট্রিশনের ঘাটতি আমরা না করতে চাই, এই যে আগাছাগুলো দেখতে পাচ্ছ, সম্পূর্ণ আগাছাগুলো তৈরি হয়েছে এই টবের গোড়ায় গোড়ায়, গাছের গোড়ায় গোড়ায়, এই আগাছাগুলো প্রথমে আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে। আর এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। দেখতে পাচ্ছ প্রথম কাজ আমাদের করা হয়ে গেছে, আমরা কিন্তু সমস্ত আগাছাগুলো বের করে নিয়েছি, কারণ এই গাছের ভালো বৃদ্ধির জন্য এই প্রথম কাজটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে করে নিতে হবে। এবার আমরা যে দ্বিতীয় কাজটা করব, সেটা যদি ভালো করে ক্লোজ থেকে আমি দেখাই, দেখো এখানে কিন্তু প্রচুর ডাল কিন্তু এতদিন ডরমেন্সি থাকার কারণে কিন্তু এই দেখো শুকনো হয়ে কিন্তু মরে গেছে। তো আমরা দ্বিতীয় কাজ যেটা করব, আমাদেরকে কিন্তু এই যে শুকনো ডালগুলো আছে, যেগুলো অলরেডি কিন্তু এখানে নষ্ট হয়ে গেছে, এই শুকনো ডালগুলোকে কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে পরিষ্কার করে কিন্তু এইভাবে বের করে দিতে হবে, যাতে এই গাছের এখন থেকে আমরা স্বাভাবিক বৃদ্ধিটা পুনরায় ফিরিয়ে আনতে পারি। এবার যে তৃতীয় কাজটা আমরা করব, সেটা হচ্ছে যাদের গাছ এখন পর্যন্ত প্রচুর পরিমাণে ঝাঁকড়া হয়ে গেছে, তারা কি করতে পারো, সেই গাছগুলোকে কিন্তু প্রুন করে দিতে পারো এই সময় নতুন গ্রোথের জন্য। সো সেটা পর্তুলিকাই হোক বা এই পার্সলেনই হোক, তার ডালগুলো যেগুলো আমরা এইভাবে যেগুলোকে প্রুন করব, সেই ডালগুলো কিন্তু অতি সহজে যে কোনো ছোট ছোট পাত্রের মধ্যে হোক, গ্লাসের মধ্যে হোক, আমরা যদি সামান্য বালির মধ্যে এগুলোকে পুঁতে রেখে দিই, তাহলে এগুলো থেকে কিন্তু আগামী দিনে খুব সুন্দরভাবে আমরা চারা গাছ তৈরি করে নিতে পারবো। তো তৃতীয় কাজ কি, যাদের গাছ প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে, সেটা পার্সলেন হোক বা পর্তুলিকাই হোক, সেগুলোকে প্রুন করে নাও এবং প্রুন করা ডালগুলোকে সুন্দর করে তোমরা যে কোনো বালির মধ্যে বসিয়ে দাও। দেখবে 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু এগুলো থেকে চারা গাছ নতুন তৈরি হয়ে গেছে। এবার চতুর্থ কাজ আমরা যেটা করব, সেটা আমরা ভালো করে জানি, কিন্তু এই পার্সলেন বলো বা পর্তুলিকাই বলো, এই গাছ কিন্তু গরমের একমাত্র ফুল প্রদান করা গাছ এবং ভীষণভাবে কিন্তু এই গাছ সূর্যের আলোকে পছন্দ করে। তাই এতদিন পর্যন্ত কিন্তু এই গাছগুলোকে শিশিরের হাত থেকে বাঁচানোর জন্য, ঠান্ডার প্রকোপের হাত থেকে বাঁচানোর জন্য আমরা কিন্তু এগুলোকে ছায়াযুক্ত স্থানে রেখেছিলাম ছাদ বাগানের। এবার আমাদেরকে যেটা করতে হবে, এই গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য আমরা এমন অংশে ছাদ বাগানে রাখবো যেখানে সম্পূর্ণভাবে রোদ আসছে। তো দেখতে পাচ্ছ আমার ছাদের ওই পোর্শনে কিন্তু খুব সুন্দরভাবে সারা দিন ধরে রোদ থাকে। তো আমি কিন্তু এই গাছগুলোকে সেখানে রাখার চেষ্টা করব, কারণ যত ভালো রোদ এই গাছ পাবে, তত ভালো কিন্তু ফ্লাওয়ারিং এবং গ্রোথ এই গাছে আসবে। চতুর্থ কাজ হিসেবে এটাই আমরা করব, যে এই গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য এবং প্রচুর পরিমাণে ফুলের জন্য আমরা ছাদ বাগানের সেই অংশে এই গাছটাকে রাখবো যেখানে প্রচুর পরিমাণে সারা দিনের রোদ এই গাছের উপর ডাইরেক্টলি পড়বে। পঞ্চম কাজ আমরা যেটা করব, সেটা হচ্ছে এই গাছ কিন্তু সাকুলেন্ট প্রজাতির গাছ এবং এই গাছ কিন্তু খুব বেশি পরিমাণে জল প্রয়োগ পছন্দ করে না। আমার কিন্তু এই গাছে খুব বেশি পরিমাণে একটু জল প্রয়োগ করা হয়ে গেছিলো, তার জন্য দেখতে পাচ্ছ পুরো গাছ কিন্তু এখন কিন্তু পচে নষ্ট হতে শুরু করছে এবং ডালগুলো সম্পূর্ণ পরিমাণে কিন্তু গলে শুকিয়ে যাচ্ছে। তো কখনোই আমরা চেষ্টা করব না এটা, যে এই গাছকে সম্পূর্ণ পরিমাণে প্রত্যেক দিন জল প্রয়োগ করার। আমরা এই গাছকে তখনই জল প্রয়োগ করব যখন দেখব যে এর গোড়ার মাটি সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। না হলে কিন্তু এই গাছে যদি আমরা ওভার ওয়াটারিং করতে থাকি, তাহলে কিন্তু
এইভাবে প্রত্যেকটা ডাল কিন্তু গলে গিয়ে নষ্ট হয়ে যাবে এবং এটা কিন্তু এই গাছের স্বাভাবিক বৃদ্ধিকে সম্পূর্ণভাবে ব্যাহত করবে। তাই অবশ্যই এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে পর্তুলিকা আমাদের কিন্তু একটু সাকুলেন্ট প্রজাতির গাছ, তাই আমরা এই গাছে কখনোই বেশি পরিমাণে জল প্রয়োগ করব না। তখনই জল প্রয়োগ করব যখন দেখব যে এর গোড়ার মাটি এইভাবে ভিজে নেই, এর গোড়ার মাটি সম্পূর্ণভাবে শুকিয়ে আছে। আগামী মাসগুলোতে যদি এই পর্তুলিকা বা পার্সিলেন গাছ থেকে আমাদেরকে প্রচুর পরিমাণে ফুল পেতে হয়, তাহলে এই সময় দাঁড়িয়ে সর্বশেষ পরিচর্যা আমরা যেটা করব এই গাছে, সেটা হচ্ছে গাছকে খাবার প্রদান করা। এই গাছের কিন্তু এখন স্বাভাবিক বৃদ্ধির জন্য আমাদেরকে নাইট্রোজেন বেসড খাবার কিন্তু এই গাছে প্রদান করতে হবে, সেটা লিকুইড ফর্মে হোক বা ডাস্ট ফর্মে হোক। এবং আমরা পটাশ সমৃদ্ধ খাবার তখনই এই গাছে প্রয়োগ করব যখন কিন্তু এই গাছের মধ্যে আমরা ফুলের দেখা পাবো বা কুড়ির দেখা পাবো। তো এই সময় দাঁড়িয়ে আমরা কোন খাবার এখন ব্যবহার করতে পারি বা তোমরা কোন খাবার ব্যবহার করবে, চলো এক এক করে আলোচনা করে নিই এবং সুন্দরভাবে দেখে নিই। আমি এখানে দুটো খাবার কিন্তু এখন লিকুইড ফর্মে এই গাছে ব্যবহার করবো। দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে যে পাত্রে আমি ঝাড়ির মধ্যে জল প্রয়োগ করি সেখানে কিন্তু আমি 1 লিটারের মতো জল নিয়ে নিয়েছি। তো এখানে প্রথম খাবার আমি যেটা প্রয়োগ করব সেটা হচ্ছে এপসম সল্ট। এই এপসম সল্ট আমি প্রয়োগ করব এই 1 লিটার জলের জন্য আমি কিন্তু 1 চা চামচ। তো এই ছোট চামচের এই যে দেখতে পাচ্ছ 1 চামচ, এই 1 চামচ কিন্তু আমি কিন্তু এখানে ব্যবহার করছি আমাদের এই এপসম সল্ট। এবং নাইট্রোজেন বেসড খাবার হিসাবে আমি এখানে ব্যবহার করব কিন্তু এই ইউরিয়া। তো 1 লিটার জলের জন্য জাস্ট এই ছোট চামচের 1 চামচ পরিমাণ আমি ইউরিয়া ব্যবহার করতে পারি। তো এখানে তোমরা যদি এই খাবারটাকে অ্যাভয়েড করতে চাও, এই দুটো রাসায়নিক খাবারকে, তাহলে তোমরা যেটা এখন প্রয়োগ করতে পারো সেটা হচ্ছে গোবর সার। আমরা এই যে টবটা তৈরি করেছি বা এই যে গাছটা তৈরি করেছি সেটা কিচ্ছু করতে হবে না, এভাবে গাছটাকে তুলে সামান্য পরিমাণে 1 মুঠো করে এরকম গোবর সার গাছের চারিদিক দিয়ে তোমরা দিয়ে দিতে পারো। তো অর্গানিকভাবে তোমরা গাছের মধ্যে গোবর সার প্রয়োগ করতে পারো। এবং রাসায়নিক হিসেবে আমি যে পরিমাণটা বললাম 1 লিটার জলের জন্য ছোট চামচের 1 চামচ তোমরা এপসম সল্ট এবং ছোট চামচের 1 চামচ তোমরা আমাদের ইউরিয়া এই গাছের প্রাথমিক খাবার হিসেবে এখন প্রয়োগ করতে পারো। এবং কখনোই কিন্তু এই গাছে এই যে খাবারগুলো আমরা প্রয়োগ করছি লিকুইড ফর্মে, সেটা যাতে ওভার ওয়াটারিং না হয়ে যায় বা বেশি না হয়ে যায়, সেটা থেকে কিন্তু অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং গাছগুলোতে এইভাবে আমাদেরকে 10-15 দিনে একবার করে এখন প্রাথমিকভাবে বৃদ্ধি করানোর জন্য খাবারগুলোকে প্রয়োগ করে নিতে হবে। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।